হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেইন টু ইওর ইউটিউব চ্যানেল বং স্টাডি হাব। তো দেখো বন্ধুরা, আমরা এখন এই মুহূর্তে আমরা সবাই মিলে একটা প্রস্তুতি তোমাদের জন্য নিয়েছি। দেখো জেইই মেইন তোমাদের যেহেতু খুব সামনে আর মাত্র কয়েকটি দিন আছে, তো এই মুহূর্তে সব সিলেবাস আমরা কিন্তু কমপ্লিট করতে পারবো না, এবং কমপ্লিট করতে গেলে আমরা ফেসে যাবো। তো এই জন্য আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি সবাই মিলে যে জেইই মেইনসের যে প্রশ্নগুলোকে ভালো করে অ্যানালাইসিস করে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক যেগুলো সেগুলোকে একবার তোমাদের সামনে ঝালাই করে দেওয়ার জন্য, সেগুলো তোমাদের সামনে একবার রিভিশন করে দেওয়ার জন্য, যাতে তোমরা সেই জিনিসটা অর্থাৎ প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে তোমাদের একটা স্বচ্ছ ধারণা হয়। সেজন্য আমি মূলত ক্লাস 11 পার্টগুলোকে সমস্তগুলো সেরে দেওয়ার চেষ্টা করবো, যেগুলো ইম্পর্টেন্ট টপিক সেগুলোকে নিয়ে আলোচনা করবো। আর আরেকটা দ্বারা তোমাদের আছে, তিনি কি করবে, তিনি ক্লাস 12 সমস্তগুলোকে সেরে দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। তো ক্লাস 11 আমরা কি করবো, দেখো আমরা আমি তোমাদের আবার বলে দিচ্ছি, যে সমস্ত টপিক আমরা একটা টপিক নিয়ে আলোচনা করবো, সমস্ত চ্যাপ্টার নিয়ে আলোচনা করে আমাদের লাভ হবে না। এই মুহূর্তে আমাদের যেটা একদম গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা সেখানে গিয়ে আমাদের হিট করতে হবে, তার আগে সবচেয়ে সুবিধা হবে আমাদের। তো সেরকমই একটা টপিক হচ্ছে ওয়ার্ক ডান বাই ফোর্স, এবং একে একে এরভাবে আমরা টপিক কভার করতে থাকবো। তাহলে দেখবো তোমাদের পুরোপুরি সিলেবাস সম্পর্কে আইডিয়া হয়ে যাবে, তাহলে তোমাদের একটা সঠিক প্রপার রিভিশনও হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে পড়াশোনাটা করার দরকার। এখন তার সাথে কোশ্চেন প্র্যাকটিস করতে হবে, নাহলে কিছুই হবে না। এবং এটার সাথে তোমাদের কোশ্চেন প্র্যাকটিস আমি কিন্তু গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে। ডাউট ক্লিয়ারিং যে গ্রুপটা আছে সেখানে গ্রুপে দিয়ে দেবো, সেখান থেকে কোশ্চেন প্র্যাকটিস করে নেবা। আমরা এবার একটু জোরে জোরে বললাম, এবার একদম সিম্পলিফাই বলবো, ওয়ার্ক ডান বাই ফোর্স এই টপিকটা নিয়ে আলোচনা করবো। দেখো এখানে ওয়ার্ক ডান বাই ফোর্স একটা টপিক, আর দ্বিতীয়ত একটা টপিক হচ্ছে ওয়ার্ক ডান বাই গ্যাস। এই দুটো টপিক কিন্তু গুরুত্বপূর্ণ। আমি চেষ্টা করছিলাম যে দুটো টপিককে এই ভিডিওর মধ্যে কভার করার জন্য, তবে থাক, ঠিক আছে, ওয়ার্ক ডান বাই ফোর্সে আজকে আমরা সীমান্ত রাখি। আমরা আস্তে আস্তে টপিকগুলো নিয়ে বাড়াবো, ঠিক আছে। দেখো ওয়ার্ক ডান বাই ফোর্স, ফার্স্ট অফ অল আমি খুব বেশি বেসিকে যে লাভ নেই, যেটুকু দরকার কোশ্চেন সলভ করার জন্য সেটাকে শেখাবো। ওয়ার্ক মানে আমরা সাধারণত জানি যে একটা বস্তু, ধরো এরকম একটা বস্তু আছে, সেই বস্তুকে আমি একটা ফোর্স প্রয়োগ করলাম। একটা ফোর্স প্রয়োগ করার পরে বস্তুটা কি হলো, স্মরণ হলো কত, স্মরণটাকে আমরা বলি এস, ডিসপ্লেসমেন্ট। তাহলে আমরা যেটা ওয়ার্ক বলি, অর্থাৎ এই বস্তুটার উপর কত ওয়ার্ক হলো, তাহলে কি বলবো, ডাব্লিউ ইকুয়াল টু কি হয়, আমরা জানি ডাব্লিউ ইকুয়াল টু এফ ডট এস। অর্থাৎ বল আর স্মরণ এদের যে ডট প্রোডাক্ট যদি আমরা করি, তাহলে কিন্তু আমার চলে আসে যে আমার কতটুকু কার্য করেছি বস্তুটার উপর সেটা। এই ক্ষেত্রে কার্য কিন্তু আলাদা। কার্যক্ষেত্রে আমরা বাংলা ভাষায় যে কার্য, সেটার সাথে এই ফিজিক্সের কার্য উল্লেখ করলে হবে না। অর্থাৎ আমি বল প্রয়োগ করার সাথে সাথে এগুলোকে আমরা বস্তু ধরবো না। যখন আমরা ওয়ার্ক, পাওয়ার, এনার্জি বলবো, তো তখন এগুলোকে আমরা বস্তু ধরবো না, এগুলোকে আমরা পার্টিকেল হিসেবে কল্পনা করবো। মেকানিক্স থেকে একটু ঘুরিয়ে আমাদের এই চ্যাপ্টারটা, আমরা মেকানিক্সের আগে যে সমস্ত কাইনেমেটিক্স পড়ছি, সেখানে প্রত্যেকটা চ্যাপ্টারে আমরা প্রত্যেকটা বস্তুকে একটা বডি হিসাবে কল্পনা করছি, বাট এখানে প্রত্যেকটা বস্তুকে আমরা পার্টিকেল হিসাবে কল্পনা করবো, জাস্ট একটা কণা হিসাবে, ঠিক আছে। এটা হচ্ছে ডিফারেন্স। দেখো কি বললাম, ওয়ার্ক মানে একটা বল প্রয়োগ করার সাথে সাথে একটা বস্তু যতটুকু স্মরণ ঘটলো, যতটুকু সরলো, সেই বলটা আর যে স্মরণটা ও যদি আমি ডট প্রোডাক্ট করি, তাহলে আমরা যে মানটা সেটা হচ্ছে আমার কার্য। তাহলে সিম্পল ভাবে ডাব্লিউ ইকুয়াল টু এফ ডট এস, ঠিক আছে। বেশি কিছু জানার দরকার, যেগুলো জানার দরকার সেটাকে বলছি। দেখো এফ ডট এস মানে আমরা লিখতে পারি এফ এস কস থিটা, ভেক্টরের নিয়ম অনুযায়ী আমরা পড়ি কস থিটা, তাই না, এফ এস কস থিটা, তাই না। তাহলে এখান থেকে দেখো আমরা ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা লিখতে পারলাম। এবার সিম্পল ভাবে তুমি বুঝতে পারছো, যদি cos 0 হয়, cos 0 মানে কি, যখন ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে, যখন ফোর্স আর ডিসপ্লেসমেন্ট, cos থিটা সবসময় কিন্তু ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যবর্তী কোণটাকে নির্দেশ করে। আমরা জানি তো এ বি যদি ডট প্লট করি, এ বি cos থিটা হয়, তাহলে cos থিটাটা কি নির্দেশ করে, এ বি এর মধ্যে যে কোণটা সেটাকে নির্দেশ করে। সেইভাবে এফ ডট এস cos থিটা, এই cos থিটাটা এফ আর এস এর মধ্যে যে কোণটা, সে কোণটাকে কিন্তু সবসময় নির্দেশ করে। এবার দেখো সিম্পল ভাবে এই cos থিটা যদি এখানে যদি 90 ডিগ্রি হয়, তাহলে cos 90 ডিগ্রি মানে কত তোমরা জানো, এফ এস 0 হয়ে যাবে টোটালি, অর্থাৎ কোনো ওয়ার্কই হবে না। তাহলে আমি বলতে পারি যখন cos 90 হলে 0 হবে, সরি আমি cos 0 যদি এর আগে বলি তাহলে ভুল বলেছি, cos 0 মান 1 হবে। যদি cos 0 হয়, অর্থাৎ তোমার ফোর্স আর ডিসপ্লেসমেন্ট যদি পরস্পর প্যারালাল হয় বা কোইনসাইড করার মতো চেষ্টা করো, বড় প্যারালাল হয়, তখন কি হবে, তখন এর মানটা বুঝতে পারছো যে ডাব্লিউ ইকুয়াল টু আমার হলো এফ এস আসবে। আর যখন এদের মধ্যে কোণ পরস্পরের 180 ডিগ্রি হবে, অর্থাৎ আমি ফোর্স প্রয়োগ করলাম এইভাবে, ঠিক আছে, আমি ফোর্স প্রয়োগ করলাম এইভাবে, এইদিকে আমি ফোর্স প্রয়োগ করলাম, কিন্তু তার ডিসপ্লেসমেন্টটা হলো এইদিকে, অর্থাৎ টোটাল যদি 180 ডিগ্রি হয়, তাহলে সেটা কি হবে, মাইনাস এফ এস হয়, তাই না। cos 180 ডিগ্রি মাইনাস হয়, তাহলে মাইনাস এফ এস হয়। তাহলে কি বললাম, দেখো এখানে আমি জিনিসটা একবার বলে দিচ্ছি ঠিকভাবে, একটু মুছে আমি বলে দেওয়ার চেষ্টা করছি, ভালো শোনো, জাস্ট এগুলো দরকার, সেগুলো আমি বলার চেষ্টা করবো। আচ্ছা, এখানে একটা বিষয় আমি যেটা লিখলাম ডাব্লিউ ইকুয়াল টু এফ ডট এস, এখানে আমরা তখনই অ্যাপ্লাই করতে পারবো যখন ফোর্সটা আমার কনস্ট্যান্ট থাকবে। কনস্ট্যান্ট যখন ফোর্স থাকবে তখনই আমি সূত্রকে অ্যাপ্লাই করতে পারবো, নতুবা আমি অ্যাপ্লাই করতে পারবো না। ভ্যারিয়েবল ফোর্সের ক্ষেত্রে কি হয় সেটা আমি বলছি। দেখো সিম্পল ভাবে ডাব্লিউ ইকুয়াল টু কি বললাম, এফ ডট এস, তাহলে এখানে এফ এস কস থিটা হলো, তাই না। তাহলে cos থিটা যখন 0 ডিগ্রি হয়, এটা সিম্পল ভাবে আর বলার দরকার নেই, তাও বলে দিচ্ছি, তাহলে এফ এস হয়। থিটা যখন 180 ডিগ্রি হয়, তাহলে cos থিটার মানে 180 মানে কত, মাইনাস এফ এস হয়ে যাবে। আর থিটা যখন পরস্পর 90 ডিগ্রি হবে, তখন cos 90 মানে 0 হবে, অর্থাৎ সেটা 0 হবে। অর্থাৎ যখন ফোর্স আর ডিসপ্লেসমেন্ট, আমরা সেই সলভ করতাম না, পড়তাম যে একজন কোনো কুলি, সে কোনো একটা বস্তুকে মাথায় নিয়ে সে যখন হাঁটছে পরস্পর হাঁটছে, মানে একটা সোজা রাস্তা বরাবর হাঁটছে, তখন তাদের যে
কার্য, তার যে কার্য সেটা কি হয়, জিরো হয়। তার কারণ কি দেখো, তার কারণ ফোর্স আর ডিসপ্লেসমেন্ট কোন দিকে। ফোর্স মানে এখানে কে ফোর্স প্রয়োগ করছে, একটা ব্যক্তি যখন এইভাবে হাঁটছে, তখন এইভাবে একটা প্ল্যাটফর্মে কোনো মাথায় কিন্তু জিনিস নিয়ে হাঁটছে, তখন ফোর্সটা কি, ফোর্সটা হচ্ছে নর্মাল ফোর্স। এই নর্মাল ফোর্সটা কি করছে, নর্মাল ফোর্স আর এই ডিসপ্লেসমেন্ট পরস্পর কত হচ্ছে 90 ডিগ্রি হচ্ছে। এই ফোর্সটা এটা কিন্তু নর্মালকে নির্দেশ করে। এখানে তো কোনো ফোর্স লাগছে না, শুধুমাত্র নর্মালটা লাগছে, ওই বডিটার যে ওয়েট সেটার দ্বারা যে নর্মালটা ফোর্স, ওই ফোর্সটা লাগছে। তাহলে এই নর্মাল ফোর্স এই ধারে আর ডিসপ্লেসমেন্ট এই ধারে, এই জন্য এদের পরস্পর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। আর 90 ডিগ্রি হলে বলবো যে বস্তুটা কোনো কার্যই করছে না। আমরা সাধারণত বাংলা ভাষায় যদি আমরা বলি যে বস্তুটা কোনো কার্য করছে না, তাহলে একটা কেমন আসে, কারণ কি, যে একটা ব্যক্তি একটা মাথায় কোনো কিছু নিয়ে হাঁটছে, তার মানে নিশ্চয়ই সে কার্য করছে। বাংলার কার্যের সাথে এই কার্যের মধ্যে পার্থক্য করলে হবে না, মানে অনেক পার্থক্য আছে, পার্থক্য করলে হবে না, অনেক পার্থক্য আছে। এর কার্য যখন আমার এফ আর এস নির্দিষ্ট থাকবে, এফ আর এস যখন ডট প্রট করবো তখনই আমার কার্যের মানটা পাবো। যদি আমার এফ না থাকে আমার কার্য হবে না, যদি আমার ডিসপ্লেসমেন্ট কোনো বস্তু না হয় তাহলে আমার কার্য হবে না। যদি কোনো একটি বস্তুর উপর বল প্রয়োগ করার পরে তার কোনো ডিসপ্লেসমেন্টই হলো না, তাহলে আমার কোনো কার্যের কোনো মানই আসছে না, ঠিক আছে। আর নর্মাল ফোর্সের ক্ষেত্রে কিন্তু কোনো কার্য আসে না। তাই সবসময় আমরা একটা ভুল করি, যে আমরা ভুল করি কি, যে একটা কুলি হাঁটছে মানে তার কার্য শূন্য। কখন, কোন ফোর্স দ্বারা, নর্মাল ফোর্স দ্বারা কিন্তু তার কার্য শূন্য। বাট এখানে যদি ফ্রিকশন ফোর্স চলে আসে তাহলে কিন্তু ব্যাপারটা আলাদা হয়ে যায়, বুঝলে তো। নর্মাল ফোর্সের দ্বারা তার কার্য জিরো হচ্ছে, বাট দেখো এই বস্তুটা হাঁটছে মানে তার বিপরীতে একটা ফ্রিকশন লাগছে। যদি আমি ফ্রিকশন ফোর্সের সাথে কল্পনা করতাম তাহলে কিন্তু এর যে সরণটা এরা পরস্পর 180 ডিগ্রি মানে মাইনাস এফিএস হয়ে যেত, অর্থাৎ কার্য কিন্তু নেগেটিভ চলে আসতো। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার সেবার। এবার দেখো আমি কিছু কিছু জিনিস আমি তোমাদের বলি সিম্পল ভাবে, কিছু কিছু জিনিস বলি, এগুলো সিম্পল ব্যাপার, এগুলো প্রশ্ন না আসলেও এগুলো মানে ব্যাখ্যা ভিত্তিক প্রশ্ন দিলে দিতে পারে, ঠিক আছে। কনসেপচুয়াল ব্যাখ্যা ভিত্তিক প্রশ্ন সেগুলো দিতে পারে, স্টেটমেন্ট 1 স্টেটমেন্ট 2 এই অনুযায়ী। এবার যে বিষয়টা আমি তোমাদের বলি, দেখো যে ডাব্লিউ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এফ এস কস থিটা, তো এফ এস কস থিটা। এবার এখানে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, দেখো এফ লিখতে পারি, তার সাথে এস কস থিটা লিখতে পারি, আমরা এভাবে লিখতে পারি, অবশ্যই লিখতে পারি। আবার এটাকে আমরা ঘুরিয়ে লিখতে পারি না, আর এফ লিখলাম তাহলে এখানে এফ লিখে দিলাম, এখানে এফ কস থিটা লিখলাম, আর এখানে এস লিখলাম। ব্যাপারটা তো গুণ, মানে ব্যাপারটা তো একই, কিন্তু এই ব্যাপারটা একই হলেও এদের মানেগুলো কিন্তু আলাদা হয়ে যায়, পরস্পরের এদের যে মানেগুলো সেগুলো কিন্তু আলাদা হয়ে যায়। দেখো আমি এখানে এস কস থিটা বলছি, তার মানে এস কস থিটা মানে আমি প্রপার এস বলছি না, সরণ বলছি না, সরণের একটা উপাংশ বলছি যেটা বলের দিকে অবস্থিত, এটা না করলে হবে না। সরণের একটা উপাংশ যেটা বলের দিকে অবস্থিত সেটা হচ্ছে কার্য, ঠিক আছে। আবার এখানে দেখো আমি এখানে কি করলাম, এফ কস থিটা করছি, তার মানে বলের একটা উপাংশ, বলের যে উপাংশটা সরণের দিকে আছে সেটা কিন্তু এই কার্যকে নির্দেশ করছে। তাহলে দুটো লজিক, দুটো মানে আমি বললাম। যখন আমি এফটাকে আলাদা করব, এস কস থিটাকে মানে একসাথে লিখবো, তখন জানবা এসটার উপাংশ যেটা, সেই উপাংশটা বলের যেদিকে আছে তার দ্বারা যে কার্যটা হচ্ছে সেটা। আর যখন আমি কি করব, এরটাকে আলাদা করব, কস থিটাকে ধরবো, সরি মানে হ্যাঁ, আমি যখন বলটাকে আলাদা করবো তখন এস হলো, আর যখন আমি এসটাকে আলাদা করব তখন ব্যাপারটা কিন্তু আলাদা হয়ে যাবে। মানে বলের যে উপাংশ সরণের দিকে থাকছে তখন কার্য হবে, আর সরণের কোনো উপাংশ যদি বলের দিকে থাকে তাহলে একটা কার্য হবে। একটা জানি তোমরা বুঝতে পারো না, এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছে, ভালো করে শুনো। ভালো করে যদি আমি একটা উদাহরণ দিয়ে তোমাদের বলানোর চেষ্টা করি, ভালো করে শুনে এবার আলোচনা হয়ে যাবে। ওয়ার্ক ডান বাই ফোর্স, এবার কিরকম প্রশ্ন আসে বুঝতে পেরে যাবো সিম্পল ভাবে, ঠিক আছে। উদাহরণ দিয়ে আমরা একটা বোঝানোর চেষ্টা করি। সিম্পল ভাবে আমি একটা কি করলাম, একটা ডায়াগ্রাম আঁকছি। সিম্পল ভাবে আমি একটা বস্তু আঁকলাম, ঠিক আছে। এটা ধরো এই বস্তুটা ভর হচ্ছে কত, 10 কেজি, ঠিক আছে। বস্তুটা ভর হচ্ছে 10 কেজি। বস্তুটার উপর আমি একটা ফোর্স প্রয়োগ করলাম, বস্তুটার উপর একটা ফোর্স প্রয়োগ করলাম, তারপরে বস্তুটা সরণ হলো, ধরলাম 5 মিটার, ধরো আমার সরণ হলো, এই বস্তুটার 5 মিটার আমার কি হলো, সরণ হলো, সরণ হলো। আমি ধরলাম যে এই বস্তুটার এর মধ্যে যে কোফিশিয়েন্ট অফ দ্য ফ্রিকশন সেটা হচ্ছে 0.1, আমি ধরলাম কোফিশিয়েন্ট অফ দ্য ফ্রিকশন 0.1। এবার এবার সিম্পল ভাবে বোঝার চেষ্টা করো, যে সিম্পল ভাবে বোঝার চেষ্টা করো আমি কি বলছি। ফোর্সটাকে কিন্তু আমি যদি এইভাবে প্রয়োগ করেছি, ফোর্সটাকে আমি তির্যক ভাবে প্রয়োগ করেছি। তির্যক মানে আমি একটা অ্যাঙ্গেল সাপেক্ষে প্রয়োগ করেছি। যদি কোনো আমি অ্যাঙ্গেল সাপেক্ষে প্রয়োগ না করতাম তাহলে ব্যাপারটা এক হয়ে যেত, মানে cos 0 1 চলে আসতো, তাহলে এফ ডট এস করতে পারতাম। কিন্তু এখানে থিটার একটা নির্দিষ্ট দাম আছে, সিম্পল ভাবে থিটার একটা নির্দিষ্ট দাম আছে। আমি সেই জন্য কি করলাম, এটাকে একটু বাড়িয়ে দিলাম, দিয়ে আমি এর সমান্তরাল করে দিলাম। আমি ধরলাম এটা হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে, এটা হচ্ছে 60 ডিগ্রি, বুঝতে পারলো। এবার আমি তোমাদের প্রশ্ন করছি যে আমাকে বলো ভাই, ওয়ার্ক ডান বাই ফোর্স, ওয়ার্ক ডান বাই ফোর্স বাই নর্মাল দ্বারা আমার কত হচ্ছে। আমি তোমাকে বলছি ওয়ার্ক ডান বাই ফোর্স বাই ফ্রিকশন, ফ্রিকশন দ্বারা আমার কত হচ্ছে। আমি তোমাকে প্রশ্ন করছি ওয়ার্ক ডান বাই ফোর্স ফ্রিকশন দিলাম, নর্মাল দিলাম, আর মোটামুটি আমি বলবো ওয়ার্ক ডান বাই ফোর্স
মানে প্যারালাল ভাবে যদি বলি, ওয়ার্ক ডান বাই ফোর্স অ্যাকচুয়ালি কত, এমনি ফোর্সের দ্বারা এক্সটার্নাল ফোর্স, ওয়ার্ক ডান বাই ফোর্স বাই এক্সটার্নাল ফোর্স যেটা আমি প্রয়োগ করছি তার দ্বারা আমার কতটুকু ওয়ার্ক ডান হচ্ছে সেটা আমাকে বের করো। এই তিনটা আমি দিলাম, ওয়ার্ক ডান বাই ফোর্স এই তিনটা আমি দিলাম, ঠিক সিম্পল হবে। এবার দেখো আমি প্রথমে বলছি ওয়ার্ক ডান বাই নর্মাল কত। সিম্পল লজিক বলতে কি, ওয়ার্ক মানে সবসময় এফ ডট এস কে আমি রাখবো, ওয়ার্ক মানে কি এফ ডট এস। তার মানে আমাকে বের করতে হবে ওয়ার্ক ডান বাই ফোর্স বাই নর্মাল। এখানে কিন্তু আমি এই ফোর্সটা প্রয়োগ করতে পারবো না, এটা কিন্তু এক্সটার্নাল ফোর্স, আমাকে প্রয়োগ করতে হবে কি নর্মালের দ্বারা। তাহলে সিম্পল ভাবে দেখো নর্মাল মানে কি, এই নিচের ধারে কি হচ্ছে 10G মানে 10 × 10 100 ইকুয়াল টু নর্মাল হচ্ছে, এটা হচ্ছে নর্মাল, ঠিক আছে, এটা হচ্ছে নর্মাল। কিন্তু এই নর্মাল কিন্তু ডিসপ্লেসমেন্ট দেখো 5 মিটার হয়েছে আর নর্মাল হচ্ছে এই ধারে, ডিসপ্লেসমেন্ট আর নর্মালের মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি। সেই জন্য যে কোনো নর্মালের ক্ষেত্রে হোক তার কার্য সবসময় কি হবে 0 হবে। তুমি যদি করতা এখানে দেখো আমি যদি ডাব্লিউ ইকুয়াল টু নর্মাল ডাব্লিউ এর লিখলাম, ঠিক আছে, নর্মাল দ্বারা ফোর্স এফ ডট এস, তুমি লিখতে এখানে এফ এস কস থিটা। অ্যাঙ্গেল থাকলে সবসময় অ্যাঙ্গেল দেখার চেষ্টা করবা, অ্যাঙ্গেল নেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে। দেখো তাহলে এফ এস কস থিটা এমনি থাকলে কোনো ব্যাপার না, যখন একটা ফোর্সকে এইভাবে প্রয়োগ করছি তখন দেখবা তার সাথে তার কিন্তু একটা অ্যাঙ্গেল থাকছে। যদি আমি প্যারালালে প্রয়োগ করতাম তাহলেও তার ক্ষেত্রে একটা অ্যাঙ্গেল থাকতো, সেটা 0 ডিগ্রি হয়ে সেটাকে প্রশমিত করে দিত। সবার ক্ষেত্রে অ্যাঙ্গেলটাকে রাখবা। আমরা দেখো এই এক্সাম্পলটা ছোট থেকে পড়ে আসি, যে একটা কুলি যখন কোনো একটি বস্তুকে নিয়ে যখন সামনের দিকে হেঁটে চলেছে তখন তার যে ওয়ার্ক ডানটা সেটা কিন্তু 0 হয়। এবার আমাদের বাংলা ভাষার ক্ষেত্রে সেটা আলাদা, আমরা বলবো যে একটা কুলি কোনো কিছু নিয়ে যাচ্ছে, তাহলে সে কার্য করছেই, সেই কার্য আর এই কার্য তো না। কার্য করতে গেলে তার মধ্যে বল আর সরলকে আমাকে দেখতে হবে, তাদের মধ্যে যে ডট প্রোডাক্ট তার মধ্যে অ্যাঙ্গেল সেটা আমাকে দেখতে হবে, এফ এস কস থিটা। এবার দেখো এখানে একটা জিনিস তোমরা ভুল পড়তা, তোমরা মনে করতা যে সমস্ত ফোর্সের দ্বারাই হয়তো কুড়ি যে কার্য করছে সেটা কিন্তু 0, সেটা কিন্তু না। নর্মাল ফোর্সের দ্বারা যে কাজটা করছে, নর্মাল ফোর্সের মাধ্যমে যে কার্য যখন করছে কুড়িটা তখন সেটা 0 হবে। কিন্তু কুড়িটা যখন হাঁটছে তখন তার পেছনে একটা ফ্রিকশন আছে। এবার যদি বলতে ফ্রিকশন ফোর্সের দ্বারা কুড়িটা কত কার্য করছে তার কিন্তু একটা নির্দিষ্ট মান আছে, সেটা নেগেটিভ হবে। কিন্তু যখন আমাকে বলবে নর্মাল দ্বারা সে পুরিটা কত কার্য হচ্ছে তখন 0। যে কোনো বস্তুই হোক না কেন, যে কোনো ব্যক্তি বস্তু বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত কিছুর প্রত্যেকটা বস্তু যখন একটা কোনো কন্ট্যাক্টে আছে তখন তার যে নর্মাল দ্বারা যে কার্যটা সেটা অবশ্যই 0 হবে। নর্মাল দ্বারা যে ফোর্সটা সেটা কিন্তু অবশ্যই তার 0 হবে। তার কারণ কি, যে আমি বলটা প্রয়োগ করবো আর ডিসপ্লেসমেন্ট সবসময় উল্লম্বভাবে থাকবে, মানে কি 90 ডিগ্রি থাকবে। আর 90 ডিগ্রি মানে জানো এফ এস কস 90 ডিগ্রি, কস 90 মানে 0 হয়, ঠিক আছে। সেজন্য নর্মাল দ্বারা ফোর্স সমস্ত বস্তুর ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমার 0 হবে। ফার্স্ট আমার এটা হয়ে গেল। এবার বি নম্বর প্রশ্ন দেখো, ওয়ার্ক ডান বাই দ্য ফ্রিকশন আমার কত দেখো। আমি তোমাদের বললাম যে ওই কুলির ক্ষেত্রে যদি আমাকে কেউ প্রশ্ন করতো না যে ফ্রিকশন দ্বারা আমার কত ওয়ার্ক ডান হচ্ছে, তখন কিন্তু প্রশ্নটা আলাদা হতো, তখন কিন্তু 0 হতো না। এই বস্তুটার ক্ষেত্রে তুমি দেখো, এই বস্তুটা দেখো আমি এই এফ একটা এক্সটার্নাল, এই এফ এর মানটা আমি ধরলাম 10 নিউটন, ঠিক আছে। এফ এর মানটা যতটা বল প্রয়োগ করেছি সেটা হচ্ছে 10 নিউটন। এই 10 নিউটন যদি আমি বস্তুটার উপর প্রয়োগ করি, তারপরে এই 5 মিটার সরেছে এই ধারে 5 মিটার সরেছে দেখো এই বস্তুটা, কিন্তু এই বল প্রয়োগ করেছে দেখো এই ফ্রিকশনটা লাগছে কিন্তু এই ধারে, ফ্রিকশনটা তার বিপরীত দিকে। তার মানে কি হবে, শুধুমাত্র ফ্রিকশন, যেহেতু ফ্রিকশন আর এস দুটি যদি ভেক্টর, তাই আমাকে সাইন অবশ্যই মেনটেন করতে হবে। দেখো ফ্রিকশন আর এস বসো বিপরীত দিকে, তো একটা মাইনাস আসবে, মাইনাস এমনিও চলে আসবে। যদি তুমি দেখো এই দুটো পরস্পর বিপরীত দিকে কখন হবে, দেখো এই দুটো আমি একটা ফোর্স প্রয়োগ করছি, মানে বস্তুটা সরেছে এই ধারে এস, আর এফ ফ্রিকশন লাগছে তার এই ধারে এফ, তার নিশ্চয়ই এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি। আর তুমি যখন এফ এস কস 180 ডিগ্রি বসাবো না, তখন অটোমেটিকলি ভাবে মাইনাস এফ এস চলে আসবে, মাইনাস এফ এস, বুঝতে তো। এখানে এফটা কত, এফটা হচ্ছে ফ্রিকশন, আরে ফ্রিকশন বের করো, আমি তোমাদের ভালো করে শিখে দিচ্ছি। ফ্রিকশন মানে মিউ ইন্টু এন হয়। আরে ভাই মিউ কত আমি তোমাদের বলে দিচ্ছি, 0.1 হচ্ছে কোফিশিয়েন্ট অফ দ্য ফ্রিকশন। তাহলে আমি মাইনাসটা বসে দিই 0.1 ইন্টু এন। এন কত দেখো এখানে 10 কেজি, তার মানে এখানে নিচে কত হচ্ছে 10 জি, তার 10 জি, জিটা হচ্ছে অবিভাজ্য ত্বরণ, মানে জি অ্যাকচুয়ালি 10 এটা, আর উপরে তারা নর্মাল লাগছে, তাহলে নর্মাল ইকুয়াল টু কত হচ্ছে 10 জি, এন ইকুয়াল টু কত 10 জি, এই দুটোকে ব্যালেন্স করছে, তাই না। আমরা এটা শিখেছি তোমাদের ফ্রি বডি ডায়াগ্রামে শিখিয়ে দিয়েছি। তো এখানে দেখো কত হবে, নর্মাল কত হবে 10 জি, মানে অ্যাকচুয়ালি আসছে আমার কত 100, তাই না। মিউ এস ইন্টু এন, তাহলে আমরা এফ পেয়ে গেলাম। এবার সরণটা কত 5 মিটার হয়েছে, সেজন্য আমি 5 দিয়ে গুণ করে দিলাম। সিম্পল ভাবে দেখো মাইনাস রাখলাম 1/10 100, তার মানে কত আসলো আমার -15 আমার দেখো -15 আমার চলে আসলো, অর্থাৎ আমার যে কার্যটা করেছি সে কার্যের মানটা নেগেটিভ আসলো।
দেখো কার্য পজিটিভ হতে পারে আবার নেগেটিভ হতে পারে। আমি তোমাদের দেখালাম যখন কস থিটার ভ্যালু যখন 0 ডিগ্রি হবে তখন আমার এফ এস থাকছে cos 0 1, তাহলে এফ এস থাকছে। আর যখন কস থিটার ভ্যালু 180 ডিগ্রি হবে তখন মাইনাস এফ এস থাকছে। তার মানে তুমি এখান থেকে বুঝতে পারছো কার্য পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। কার্য পজিটিভ আর নেগেটিভ এর মানে আবার আছে। কার্য পজিটিভ মানে যখন কোনো বস্তুর উপর আমি কোনো কার্য করছি, মানে সেই বস্তুটি কোনো কার্য করলো, মানে সেই বস্তুটাকে আমি একটা বল প্রয়োগ করলাম, তার ফলে কার্য হলো, মানে অ্যাকচুয়ালি শক্তি তার মধ্যে গেইন হলো। আর যখন আমি কার্য নেগেটিভ হবে তখন সেই শক্তিটা কী করে ছাড়ে, মানে শক্তিটাকে বর্জন করে। এই জিনিসটাকে আরও সুন্দরভাবে আমি তোমাদের ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস যখন টপিকটা বাড়াবো শিখিয়ে দেবো। সে সম্পর্কে এখন তোমাদের আইডিয়া দিতে হবে না। আমি তোমাদের আপাতত যেটুকু শেখাচ্ছি ওয়ার্ক ডান বাই ফোর্স, যেখানে আমি তোমাদের শেখালাম যে নর্মালের দ্বারা ফোর্স সবসময় 0 হয়, ফ্রিকশন ফোর্সের দ্বারা সবসময় তুমি মনে করবা এফ এস কস থিটা, বাস এইটুকু মনে রাখলে আমার ওয়ার্ক ডান বাই ফোর্স হয়ে যাবে। এরপরেও স্প্রিং ফোর্সের মাধ্যমে, স্প্রিংয়ের মাধ্যমে নানান কিছু প্রবলেম আসে, সেগুলো আমি ওয়ার্ক এনার্জি থিওরিমের মাধ্যমে বোঝানোর চেষ্টা করবো। আর একটা জিনিস না বললে না, এখানে টেনশনের মাধ্যমে তোমরা বের করতে পারো। আমি তোমাদের পুলি প্রবলেমে যেগুলো শিখেছি টেনশনের মাধ্যমে করতে পারো, আমি সেটা আর বেশি যাচ্ছি না, ঠিক আছে। 10G এখানে তোমরা ফ্রিকশনের মাধ্যমে বের করতে পারো। আমি যদি বলি ভাই ওয়ার্ক ডান বাই দ্য এক্সটার্নাল ফোর্স কত হবে, এক্সটার্নাল ফোর্স দেখো এই যে এফ, এই ব্যাপারটা যেখান থেকে আমি শেষ করেছিলাম, যে উদাহরণ দিয়ে বললাম, এই ব্যাপারটা একবার বলি আমরা এখানে শেষ করবো। দেখো এই যে এফ বলটা আমি বস্তুটার উপর প্রয়োগ করলাম। এবার আমি তোমাদের বলছি দেখো অ্যাঙ্গেল দেখো 60 ডিগ্রি। আমি তোমাদের বলেছি কার্য সবসময় এফ এস কস থিটা হয়, অর্থাৎ এফ এর উপাংশ কস থিটার দিকে, সেটা আমাকে দিতে হবে। এফ কস থিটা এস লিখতে পারি, আমি লিখতে পারি না? আরে ভাই ডাব্লিউ ইকাল টু, সরি আমি তোমাদের বললাম ডাব্লিউ ইকাল টু এফ কস থিটা ইন্টু এস আমরা লিখতে পারি। অর্থাৎ বলের যে উপাংশটা সরণের দিকে, দেখো এই যে এখানে দেখো এই যে 5 মিটার সরেছে, এই 5 মিটার, এই যে এটা এই 5 মিটার সরেছে, তো এটাকে আমি এই ধারে কল্পনা করো, এই ধারে এটা হচ্ছে ধরো 5 মিটার, ঠিক আছে, এটা 5 মিটার, এটা কল্পনা করছি। তার মানে এটা হচ্ছে সরণ, বোঝা গেল সরণ। আমি বলটা প্রয়োগ করেছি এই যে এই ধারে। এবার ধরো এটাকে যদি ভাঙো তাহলে এখানে কি হচ্ছে, এইটা সাইন হয়, মানে কত, এইটা হচ্ছে তোমার এফ সাইন, মানে 10 সাইন 60 ডিগ্রি হবে, সেই 60 ডিগ্রি হবে। আর এইটা কত হচ্ছে, এইটা এই যে দিকে, এই দিকের এই যায় এইটা, এটা কত হচ্ছে 10 cos 60 ডিগ্রি হচ্ছে, বুঝা গেল। আমি বলেছি কি দেখো, আমি যে এখানে বললাম বলের যে উপাংশটা সরণের দিকে সেটাকে আমাকে নিতে হবে। এই যে বলের উপাংশ সরণ যে কোনটা, সরণ যে কোনটা 5 মিটার সরণ এই দিকেই হচ্ছে, তার মানে এই উপাংশটা, তারপর আমি এই উপাংশটাকে নিব। সেজন্য সবসময় আমার প্রসঙ্গটা কসে আসে, সাইনে কিন্তু আসে না। এবার দেখো সিম্পলভাবে আমি যদি বলি এক্সটার্নাল ফোর্স তার কত হচ্ছে 10 cos 60 ডিগ্রি, তাহলে আমি বলবো ডাব্লিউ ইকুয়াল টু এফ ডট এস। এফ কত 10 cos 60 ডিগ্রি, cos 60 মান কত ভাই, cos 60 মান কত বলো, আমি এটা করলাম না, 10 cos 60 ডিগ্রি, ঠিক আছে, এফ ইন্টু এস কত 5 মিটার। তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিলাম, হোমওয়ার্ক দেওয়ার কোনো কারণ না, মুখে মুখে হয়ে যায়। তো এই হচ্ছে বিষয়, মানে অ্যাকচুয়ালি 25 উত্তর আসে, তাই না, ওয়ার্কটা অ্যাকচুয়ালি 25 আসে, ঠিক আছে। তাহলে এখানে শিকার বিষয় যেটুকু আমি তোমাদের বোঝানোর চেষ্টা করলাম যে ওয়ার্ক এর মানটা কি। এবার দেখো সিম্পলভাবে ওয়ার্কের মাত্রা, ওয়ার্কের একক, এসবগুলো তো আর মানে ছোটোবেলাকার জিনিস, সেগুলো তোমরা সবাই জানো, এগুলোকে নিয়ে আর ডিটেলসে আনছি না। তো এই হচ্ছে বিষয়বস্তু। আমি তোমাদের সেখানে ওয়ার্ক ডান বাই ফোর্স, এই যে যখন তুমি প্রত্যেকটা ক্ষেত্রে এফ ডট এস লাগানো না, ডাব্লিউ ইকুয়াল টু এফ ডট এস, তখনই সম্ভব যখন আমার ফোর্সটা কনস্ট্যান্ট থাকবে, বাদ বাকি সময় কিন্তু সম্ভব নয়। যদি ফোর্সটা ভেরিয়েবল হয়ে যায় না, তখন ডাব্লিউ ইকুয়াল টু হয় এফ ডট ডিএস হয়, ডিএস কস থিটা হয়। তো ভ্যারিয়েবল ফোর্সের ক্ষেত্রে আলাদা হয়। যদি তোমার দেখো আমি এই সমস্ত একটা জিনিস তোমাদের লাস্ট বলে দিই, তাহলে তোমার ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়। এরকম একটা প্রবলেম থাকে ওয়ার্ক ডান বাই ফোর্স, তোমরা বুঝতে পারলে, এটাকে আমি সুন্দরভাবে আরও ওয়ার্ক ডান বাই গ্যাসে করে দেবো, কোনো অসুবিধা হবে না, এই জিনিসটা আরও বুঝতে পারবা। দেখো যে বিষয়বস্তুটা হচ্ছে যখন আমার ফোর্স কনস্ট্যান্ট থাকবে না, ফোর্স যখন আমার কনস্ট্যান্ট থাকবে না, তখন আমি এই ফর্মুলাটা ইউজ করতে পারবো ডাব্লিউ ইকুয়াল টু এফ ডট এস। কিন্তু ফোর্সটা যখন ভ্যারিয়েবল হয়ে যাবে না, ভ্যারিয়েবল মানে কীরকম প্রশ্ন তোমাকে বলবে, দেখো ভ্যারিয়েবল মানে বলবে যে ভাই ফোর্স ইকাল টু তোকে বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই সামথিং, এরকম কোনো একটা ফাংশন তোমাকে বলেছে, অর্থাৎ ফোর্সটা কিন্তু সেম না, ঠিক আছে। আমি তোমাদের বলি এক্স স্কোয়ার আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, এরকম একটা ফোর্স বলেছে। তার মানে ফোর্সটা এখানে দুই পক্ষে, মানে এক্স কম্পোনেন্টের উপরে নির্ভর করছে, ওয়াই কম্পোনেন্টের উপর নির্ভর করছে, অর্থাৎ ফোর্সটা সেম না। নতুবা তোমাকে যদি আমাকে বলে যে এফ ইকুয়াল টু এক্স স্কোয়ার, যেখানে এক্সটা ভ্যারি করছে, এক্স মানে এখানে ডিসপ্লেসমেন্ট, ধরো এক্সটা ভ্যারি করছে 1 2 3 পর্যন্ত ডিসপ্লেসমেন্ট না, ধরো বলেছি তোমাকে এফ এর মানটা এক্স স্কোয়ার, এবং এই এক্সটা ভ্যারি করছে 1 থেকে 3 এর মধ্যে। তারপরে দেখো তুমি যদি একবার 1 বসাও তাহলে এফ এর মান 1 পাবা, তুমি যদি 2 বসাও এফ এর মান 4 পাবা, তুমি 3 বসাও এফ এর মান 9 পাবা। তার মানে ফোর্সটা কিন্তু ওখানে কনস্ট্যান্ট না, ফোর্সটা বারে বারে চেঞ্জ হচ্ছে। আর যখন এই ফোর্স চেঞ্জের ব্যাপার চলেছে না, তখন আর তুমি এই সূত্রটা লাগাতে পারো না, এফ এস কনস্ট্যান্ট সূত্র লাগে না, তখন তুমি লাগাও এফ ডট ডিএস লাগাও। এটা কেন আসে এর থিওরিটিক্যাল প্রুফে আমি আপাতত যাচ্ছি না, তোমাদের প্রুফ লাগবে না,
শুধু এটুকু শিখে নাও যে এফ ডট ডিএস এই মানটা কখন বসাবো, এবং এটা অবশ্যই ইন্টিগ্রেশন দিব ভাই। শোনো, ইন্টিগ্রেশন দিব x1 থেকে x2, মানে রেঞ্জ, ডিসপ্লেসমেন্টের রেঞ্জ যেটা থাকবে, অর্থাৎ এই ডিএসটা, অর্থাৎ এখানে s1 টু s2, ঠিক আছে, ডিসপ্লেসমেন্টে দেখবা রেঞ্জ ওরা দিয়ে দেবে যে ডিসপ্লেসমেন্ট এই থেকে 1 থেকে 3 পর্যন্ত আমার কতটুকু পরিমাণ কার্য হচ্ছে, সেটা টোটাল কার্যটা আমাকে বের করো। তখন তুমি s1 থেকে s2 পর্যন্ত এফ ডট ডিএস এর ইন্টিগ্রেশন করে দিবে, তখন আমার চলে আসবে। এবং ইন্টিগ্রেশন মানেই কিন্তু ক্ষেত্রফলকে নির্ণয় করা। কোনো একটি গ্রাফ দিয়ে দিলে তার ক্ষেত্রফলটিকে নির্ণয় করবে, ক্ষেত্রফলটা নির্ণয় করলে এফ ডট ডিএস দিল। ধরো তোমাকে কোনো গ্যাপ ওয়াইজে কোনো প্রশ্ন আসতে পারে, এফ আর ডিএস এর ধরো কোনো এফ আর এস এর গ্রাফ দিল, যদি গ্রাফ দিয়ে বললো কার্য কত হবে, তাহলে তুমি টোটাল কি করবা, এরিয়াটা বের করবা। এরিয়াটা বের করলে টোটাল ইন্টিগ্রেশন করা হয়ে গেলো, আর ইন্টিগ্রেশন মানে টোটাল কার্যটা হয়ে গেলো। আমি কি বললাম, আমি বললাম যখন ফোর্সের মানটা এরকম থাকবে, কোনো ফাংশন থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার যাই থাকুক না কেন, কোনো ফাংশন থাকবে, তখন তুমি এই সূত্রটা ইউজ করবা, s1 থেকে s2 দেখবা তোমার ডিসপ্লেসমেন্টের রেঞ্জ বলে দিবে, এফ ডট ডিএস ইন্টিগ্রেশন করলে আমার টোটাল ওয়ার্কটা বেরিয়ে যাবে। এবার যদি আমার ফোর্সটা কনস্ট্যান্ট থাকে, তাহলে সিম্পল ভাবে ধরো ফোর্সটা আমার এরকম আছে, ফোর্সটা তোমাকে বলছে, ফোর্স ইকাল আমাকে বলছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ, এরকম ফোর্স তোমাকে বলছে, তার মানে এটা হচ্ছে কনস্ট্যান্ট ফোর্স, তাই না? দেখো ওটা নির্ভর করছে না। এরকম ফোর্সের ক্ষেত্রে তোমরা জাস্ট এফ ডট এস করলেই তোমরা মানটা পেয়ে যাবা, ডট প্রোডাক্ট করলেই পেয়ে যাবা। কিন্তু কি বললাম, যদি ভ্যারিয়েবল থাকে এরকম এক্স স্কোয়ার বা ওয়াই স্কোয়ার থাকে, তখন তোমাকে এইভাবে ইন্টিগ্রেশন করতে হবে s1 থেকে s2, যেখানে ডিসপ্লেসমেন্ট রেঞ্জটা বলে দেবে, আর এফ ডট ডিএস করলেই হয়ে গেল। তো এইটুকু হচ্ছে ব্যাপার স্যাপার, আর কিছু ব্যাপার স্যাপার না। আমরা যে মূল ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ টপিক ওয়ার্ক ডান বাই ফোর্স তোমাদের সেরে দিলাম। নেক্সট আরও ভিডিও তোমাদের আসছে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। তোমরা একটা মারাত্মক ভুল করছো এই পজিশনে দাঁড়িয়ে, কি, যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে যুক্ত হয়ে যাও। নানান অসাধারণ সুন্দর ভিডিও ট্রিক্সের সাথে বলতে আমি থাকবো, পাশে আছি, পাশে থাকবো। ধন্যবাদ।